রামিসা হত্যা নিয়ে যেভাবে গণ আন্দোলন শুরু হয়েছিল, এই গণ আন্দোলনের মুখে আমাদের সরকার প্রধান বলতে বাধ্য হয়েছেন 1 মাসের মধ্যে উনি ফাঁসি কার্যকর করবেন। 1 মাসের গিয়ে আজকে 1.5 মাসের মাথায় ফাঁসি কি কার্যকর হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী সংসদে বলেছে, আমি পপুলিস্ট কথাবার্তা বলি না। যদি আপনি পপুলিস্ট কথাবার্তা না বলেন, তাহলে আপনি কিভাবে একটা সরকার প্রধান হয়ে বলতে পারেন যে 1.5 মাসের মধ্যে ফাঁসি কার্যকর করবেন? রামিসা হত্যাটা আমাদের কাছে দৃশ্যমান ছিল, অপরাধীকে দৃশ্যমান ছিল, ওসমান হাদির হত্যাকারীকে এটাও দৃশ্যমান আমাদের কাছে। কিন্তু সে ওসমান হাদির রামিসা 4 দিনের মাথায় চার্জশিট দিয়েছে, 20 দিনের মাথায় বিচার করেছে, কিন্তু আজকে 6 মাস হয়ে গেছে শহীদ ওসমান হাদির এখনো পর্যন্ত চার্জশিট পর্যন্ত দেওয়া হয় নাই। ওসমান হাদি কোনো একটা ব্যক্তি নয়, শহীদ ওসমান হাদি কোনো ব্যক্তি নয়। শহীদ ওসমান হাদি একটা রেভলিউশন, শহীদ ওসমান হাদি একটা সংগ্রাম, শহীদ ওসমান হাদি একটা চেতনা। আজকে যদি শহীদ ওসমান হাদির বিচার যদি না করতে পারি, তাহলে ইনকলাব মঞ্চ পরাজিত হবে না, পুরো বাংলাদেশ পরাজিত হবে। আজকে আমরা এই সুন্দর আয়োজন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সুতিকাতার বলা হয় এই মধুর ক্যান্টিন। ওসমান হাদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, আমার হলের পাশের হলে ছাত্র ছিল। সে ওসমান হাদির এখনো পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে বিচারের ক্ষেত্রে ওনারা এত বেশি গাফিলতি করছেন, এখনো পর্যন্ত চার্জশিট পর্যন্ত দেন নাই। অথচ ভারতের সাথে যারা তার হত্যাকারী, তারা ভারতে গিয়ে তারা স্বীকার করেছে। মমতা ব্যানার্জি নিজেই বলেছে কে হত্যা করেছে। সুতরাং সকলেই তদন্ত, আপনি সিআইডি তদন্ত করছেন, তদন্তের কি দরকার? আপনি 6 মাস হয়ে গেছে এখনো পর্যন্ত চার্জশিট দিতে পারেন নাই। ভারতের সাথে আমাদের প্রত্যর্পণ নীতি আছে, সেই নীতির আলোকে 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত অথবা বিচারিক কর্মকাণ্ডে 1 বছরের অধিক অপরাধে যদি কেউ অপরাধী হয়, তাহলে তাকে দিতে সরকার বাধ্য থাকবে। কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে আমাদের কাছে প্রত্যর্পণ করে নাই। তারা পুশিং করছে 99 লক্ষ পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে হেমন্ত সে 22 লক্ষকে পাঠিয়ে দিচ্ছে। বলল যে তাদের বাবা মা, তাদের দাদারা নাকি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। যিনি প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের, ওনার মা কোন দেশে জন্মগ্রহণ করেছে? যদি পুশিং করতে হয় বাবা মা বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে, তাহলে প্রথমে পুশিং করতে হবে শুভেন্দুকে বাংলাদেশে পাঠাতে হবে। আপনারা আমাদেরকে নীতি দেখান। আজকে সরকারের পক্ষ থেকে আমাদের একজন মন্ত্রী, আমাদের সরকারি দলের মহাসচিব, তিনি বলেছেন 3 মাসে আওয়ামী লীগ 15 বছরে যত উন্নয়ন করে নাই, 3 মাসে নাকি ওনারা তার চেয়ে বেশি উন্নয়ন করেছেন। আচ্ছা, উন্নয়ন কার ভাষা? উন্নয়ন স্বৈরশাসকের ভাষা। যারা স্বৈরশাসক হতে চায়, যারা স্বৈরশাসক ছিল, উন্নয়ন হচ্ছে তাদের ভাষা। শেখ হাসিনা আমাদের উন্নয়ন দেখাইবে, বলে যে উন্নয়ন করছি, ভোটার অধিকার দরকার নেই, উন্নয়ন করছি, কোনো বিচার দরকার নেই। এই সরকার আমাদেরকে এখন উন্নয়ন দেখাচ্ছে। এই সরকার সংস্কারকে বাদ দিয়ে দিলেন, কোনো শব্দ, সংস্কার বলতে কোনো শব্দ রাখলেন না। একটু আগে আমাদের এনসিপি একজন নেত্রী বলেছেন সরকার সংস্কার শব্দটা বাদ দিয়েছেন। আমি বলি সরকার 2টা কাজ করছেন। একটা হচ্ছে সংলাপ শব্দটা বাদ দিচ্ছেন, সংস্কার শব্দটা বাদ দিচ্ছেন, সাথে সাথে বিরোধী দল ব্যর্থ, এটাকে মানুষের সামনে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করছেন। ওনারা বলছেন বিরোধী দল নাকি অক্ষম। ওই আমার একটা গল্প মনে পড়ে গেল। একটা গ্রামে একটা লোক ঘি বিক্রি করতেন, উনি পচা ঘি বিক্রি করতেন। সবাই পচা ঘি খেয়ে তাদের পেট অভ্যস্ত হয়ে গেছে, কেউ অসুস্থ হয়নি। তিনি মারা যাওয়ার পর তার ছেলে যখন দোকানটার ভান নিল, তখন তার ছেলে দেখলো যে বাবার ঘিটা পচা, সে কি করলো, ভালো ঘি বিক্রি করা শুরু করলো। পরে দেখা গেছে এই ঘি খেয়ে সবাই অসুস্থ হয়ে গেল। গ্রামের সবাই তার দোকানের সামনে আসা শুরু হইলো, এই তোমার বাবা তো ভালো ঘি বিক্রি করতো, তুমি কি ঘি বিক্রি করো? এই ঘি খেয়ে তো আমরা অসুস্থ হয়ে গেলাম। তখন সে বলে, দেখেন আমার বাবা মারা গেছে, তাকে বেচতে নসিব করুক, আমার বাবা খারাপ ঘি বিক্রি করতো,
আর আমি ওনার আত্মার মাগফিরাতের জন্য ভালো ঘি বিক্রি করছি। কিন্তু ওই গ্রামের মানুষ তো খারাপ ঘিতে অভ্যস্ত। আমরা বিরোধী দল বলতে বুঝতাম বিরোধী দল মানে হরতাল ডাকবে প্রথম দিন, আমরা বিরোধী দল মানে বুঝতাম বিরোধী দল মানে অবরোধ ডাকবে। এই বিরোধী দল হরতালও ডাকে না, অবরোধও ডাকে না, এটা কোন ধরনের বিরোধী দল? এই জন্য ওনারা বারবার মানুষের কাছে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করছেন এই বিরোধী দল অক্ষম, এই বিরোধী দল দিয়ে হবে না। ভাই, এই বিরোধী দল অক্ষম নাকি সক্ষম ওই পাশে বসলে কিন্তু বোঝা যায় না। আমি ফুয়াদ ভাই যখন পাশে বসছি, ফুয়াদ ভাইয়ের মুখোমুখি চোখাচোখি কিন্তু আমার হচ্ছে না, কিন্তু উনি যদি আমার সামনে বসতেন তাহলে আমি বিরোধী হিসেবে ওনাকে দেখতাম ওনার কি কি লুপলস আছে। তো এই সরকারি দল তো এই যে বর্তমান বিরোধী দলের সাথে একসাথে পাশাপাশি করছেন, এজন্য তাদের কি শক্তি সামর্থ্য আছে এটা উনি দেখেন নাই। আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন এই 11 দলের শক্তি সামর্থ্য কতটুকু আছে। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিদেশে একটা ভিডিও, উনি বলছেন বিএনপি আমাদের মূল শত্রু নয়, 5 মিনিট বিএনপিকে আমরা রাজপথ থেকে উঠে দিতে পারবো, আর আমাদের মূল শত্রু হচ্ছে জামাত, বলেছে না? তারা তো বিরোধী মুখোমুখি ছিল, এজন্যই তো 3 আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। তো সুতরাং আপনারা বিরোধী দল অক্ষম বলে আপনাদের দুর্বলতা ঢাকতে পারবেন না। গণ অভ্যুত্থানে পরবর্তীতে 2বার বেনিফিশিয়ারি, 2বারই আমাদের বর্তমান সরকারি দল। 91-এর গণ অভ্যুত্থানে পরবর্তী, 24-এর গণ অভ্যুত্থানে পরবর্তী 2বারে আপনারা জাতির সাথে বেইমানি করেছেন। 91-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখার মধ্যে ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা সংবিধানে যুক্ত করা, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা। ওনারা 91-তে ক্ষমতা আসার পরে পুরো সংস্কারকে ওনারা অস্বীকার করেছেন। এবারেও 24-এ গণ অভ্যুত্থানের পরবর্তীতে ওনারা বেনিফিশিয়ারি, ওনারা ক্ষমতায় এসে আবারও যে সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই শহীদদের যারা মুখে বলেছিল রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চাচ্ছি, সে জুলাই শহীদদের রক্তের সাথে আবারও ওনারা বেইমানি করছে। ওনারা বারবার বেইমানি করে চেষ্টা করে ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য। কিন্তু আমি সব জায়গায় বলি বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না। আওয়ামী লীগ হতে পারবে না বলতে আওয়ামী লীগের মতো শক্তিশালী হতে পারবে না। 91-এর পরবর্তীতে ওনারা 96-তে একটা ইলেকশন দিয়েছিলেন, একতরফা ইলেকশন, পরবর্তী 15 দিনও ক্ষমতা রাখতে পারেন নাই। সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যুক্ত করে 15 দিন পর ক্ষমতা ছেড়েছেন। এবারও ওনারা মনে হচ্ছে জুলাই সংস্কার বাদ দিলেই আমরা আবার ক্ষমতাকে আঁকড়ে ধরব। 2006 সালে ওনারা ওনাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যিনি প্রধান হবেন KM হাসান, ওনাদের আইন বিষয়ক সম্পাদক ছিল, বিচারপতির বয়স 2 বছর বাড়িয়ে তার অধীনে নির্বাচন করার চেষ্টা পেরেছেন। এটার কারণে 17-18 বছর আমরা ফ্যাসিজমের মধ্যে ছিলাম। তো সুতরাং ওনারা আবারও আওয়ামী লীগের মতো টানা ক্ষমতা থাকার চেষ্টা করছে। আমি বললাম আপনারা কখনো আওয়ামী লীগ হতে পারবেন না, আওয়ামী লীগের মতো শক্তিশালী হতে পারবেন না। সুতরাং আমরা আহ্বান জানাবো আজকের এই রাষ্ট্র সংলাপ ফোরাম যে চমৎকার আয়োজন করেছে, এই আয়োজনের মাধ্যমে মূল মেসেজ আমাদেরকে দেওয়া উচিত। কয়দিন পরে আমাদের জুলাই মাস আসছে, জুলাই বিপ্লবের 2 বছর পার হয়ে গিয়েছে। আমাদের জুলাইয়ের পিতারা এখানে আছেন, শহীদের পিতারা এখানে আছেন, আহত যোদ্ধারা এখানে আছেন। তো সুতরাং আপনারা তাদের রক্তের সাথে বেইমানি করবেন না, আল্লাহর ওয়াস্তে তাদের রক্তের সাথে বেইমানি করবেন না। আপনারা রাষ্ট্রকে সংস্কার করুন। সবার আগে যদি বাংলাদেশ আপনারা বলেছেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সবার আগে বাংলাদেশ আমরা কি দেখতে পেয়েছি? ওনারা বলার কথা ছিল সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু জাতীয়তাবাদী দল শব্দটাকে গুপ্ত রেখেছেন, এই জন্য বলেছেন সবার আগে বাংলাদেশ ... আমরা চাই আপনারা ... বাদ দিয়ে সবার আগে বাংলাদেশ এটা এস্টাবলিশ করতে পারবেন ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং জুলাই যে চেতনা, জুলাইয়ের বিপ্লব শহীদদের যেই মূল আকর্ষণ ছিল, মূল চেতনা ছিল যে আমরা দেশটাকে সুন্দর করব। সুতরাং এই চমৎকার আয়োজনের মাধ্যমে আমরা আবারও আহ্বান জানাবো সরকারকে, ওনারা বারবার বলেন অক্ষরে অক্ষরে নাকি পালন করবেন। আমি মিনিং খুঁজে পাই না অক্ষরে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন। এখনো পর্যন্ত জুলাই সনদের তো বাদ দেন, আপনি জুলাই সনদকে একটু পেছনে রাখেন। ওনারা ওনাদের 31 দফা, যেটা ওনারা 2023 সালে হোটেল ওয়েস্টিনে বসে পুরো বিশ্বের সামনে, মিডিয়ার সামনে ওনারা 31 দফা দিয়েছেন, সে 31 দফা এখনো পর্যন্ত 3 মাসে 6টা দফা ওনারা নিজেরা ভায়োলেশন করেছে। ওনারা নাকি জুলাই সনদ বাস্তবায়ন, নিজের 31 দফা নিজেরা বাস্তবায়ন। প্রথম
31 দফার প্রথমটা ছিল সংবিধান সংস্কার কমিশন করবেন, সেটাই ওনারা বাদ দিয়ে দিন। ওনারা বলেছেন সুপ্রিম কোর্টের সচিবালয় তৈরি করবেন, সচিবালয় প্রতিষ্ঠিত সচিবালয়, সেটা ওনারা বাদ দিয়ে দিলেন। ওনারা বলেন ক্রিয়াঙ্গনে কখনো দলবাজি করবেন না, অথচ ক্রিয়াঙ্গনে সবচেয়ে বেশি প্রত্যেকের পুত্র বলে যে ফ্যামিলি কার্ড, সবচেয়ে বড় ফ্যামিলি কার্ড তো সেখানে তারা দিয়েছে। তো সুতরাং আমরা চাই আপনারা আপনাদের 31 দফা পালন করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।